শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ করতে হয়, তো প্রথমেই ভাবলাম ঘর বাড়িটা গুছিয়ে বিছনাটা আগে পরিপাটি করে নিই। কারণ কি জানো তো, ঘরের সব থেকে মূল যেটা খাট, তো এই খাটটা যদি গোছানো থাকে দেখবে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এদিকে বিছনাপত্র সুন্দর করে গুছিয়ে নিলাম, আর একটু টান টান করে সুন্দর করে একটা পুতুল এখানে রেখে দেব, যাতে করে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার মেয়ে না বড় পুতুলটা না হলে মোটে শুতেই চায় না, তো সেই কারণেই বিছনার উপরেই রাখতে হচ্ছে। তো এদিকে দেখো খাটটা পরিপাটি হয়ে গেল, আর এখন কত সুন্দর লাগছে। তো এবার নিচেটা ক্লিন করে নেব। প্রত্যেক দিন সকালে উঠে কাজের যদি একটা নিয়ম মেনে করা হয় না, সব কাজই কিন্তু সহজ হয়ে যায়। তো এরকমভাবে একটার পর একটা আমি ভেবেই রেখে দিই, আর আমার কাজগুলো কিন্তু 2 ঘন্টার মধ্যে সবটাই শেষ হয়ে যায়। তো আজকেও ভাবছি সেরকমভাবে সবটাই তাড়াহুড়ো করে করব, আর তারপরে না নিজেও একটু সময় পাওয়া যায়, তো সেই সময়টা বাচ্চাদের পেছনে পড়াশুনো করানো, তো এই দিকটাই দিতে পারি। তো দেখো বারান্দায় চলে এসেছি, আর বারান্দায় কিছু জামা কাপড় পুতুল এলোমেলো হয়েছিল সেগুলোকেও গুছিয়ে নিলাম। আর প্রত্যেক দিন না এত ঝাড়ু দেওয়ার পরেও দেখবো কোনো না কোনো কর্নারে ঝুল পড়েছে। প্রচণ্ড জ্বালাতন করে এই ঝুলগুলো, জানো তো, কারণ সাদা ঘরে দেখবে ঝুল পড়লে একদম ফুটে ওঠে। তো বারান্দাটা যেহেতু অনেক বড়, একটু সময় নিয়েই ঝাড়ু দিতে হয়। আর দুটো ঘর থেকে যখন ময়লা বার করা হয় তখন কিন্তু বেশ ময়লা হয়। আর এই যে ওয়াশিং মেশিনটা এখানে রাখা হয়েছে, মিস্ত্রি আসলে আমি এখান থেকে সরিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম এখানে রাখবো, কিন্তু এখানে রাখলে সিঁড়ি দিয়ে ওঠা নামার অনেক অসুবিধা হচ্ছে, কারণ ওয়াশিং মেশিনের সামনেই আমার সিঁড়ি আছে ছাদে ওঠা। তো এখন আপাতত এখানে থাক, যখন মিস্ত্রি আসবে সরিয়ে নেব। এমনিতেও খুব একটা মেশিন আমি ব্যবহার করি না, আমার বাড়িতে যেহেতু পুকুর আছে মেশিনের ব্যবহার না করলেও চলে। তো এই ঘরটা এখন গুছিয়ে নেব, কারণ সিমরানের পড়ার আন্টি ছিল, তো সেই কারণে আর এই ঘরটা গোছানো হয়নি। এখন চলে গেছে, এখন গুছিয়ে নেব। তো একটু তো এলোমেলো হয়, বাচ্চা কাচ্চা বই খাতা চারিদিকে করে রাখে, তো আন্টি চলে গেলে তখনই আমি পরিষ্কার করি। তো কি জানো তো, পেন্সিল কাটে, তারপরে রাবারের যে গুঁড়ো, এই সকল জিনিস ভর্তি হয়ে যায় খাটে। তো এই ঘরটাকে ফের আমাকে আবার একবার ঝাড়ু দিয়ে নিতে হবে। খাটটা দেখো কত সুন্দর লাগছে। খাটে না একটা বেডশিট পেতেছি, একটু ছোট হয়ে গেছে, তার মানে ওই বেডশিটটা এখান থেকে প্রায় 6-7 বছর আগে ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল। তো আমি প্রথম ভেবেছিলাম সিঙ্গেল বেড, যখন আমার এই খাটটা প্রচুর ছোট, তো ছোটই লাগবে। এখন দেখছি আসার পরে না অনেকটাই ছোট হয়ে গেছিল। তো ওই নিচে একটা বেডশিট দিয়ে তারপরেই ওটা পেতে দিই, নষ্ট তো আর করতে পারি না, কি করব। তো টেবিলের ওপরটাও গুছিয়ে নিলাম, আর দেখো এখন কত সুন্দর লাগছে। আর আজকে আমি আলনাটা সুন্দরভাবে অর্গানাইজ করব। আলনাটা না আমি ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম, আমার ওই রান্নাঘরের মধ্যেই ছিল। ভেবেছিলাম আলনাটার ঘরে ঢুকাবো না। তো দেখছি পরার জামা কাপড় রাখার যে কি অসুবিধা হচ্ছে কি বলবো, কারণ সবসময় যে জামা কাপড় পরা হয় সেটা কিন্তু কোনো জায়গায় ঠেসে গুজে রাখলে খুঁজে পাওয়া যায় না। আর যেহেতু আমার পুরনো শোকেসটা পুরোই ফাঁকা ছিল, ওখানেই ভাঁজ করে করে রাখছিলাম, তবে খুঁজে পাচ্ছিলাম না ঠিক মতো। আলনায় যেমন সবটাই সামনে থাকে, আর বুঝতে পারি আজকে কোন জামাটা পরবো, কোনটা কি করব, আর শোকেজে আমি সেটা বুঝতে পারছিলাম না। তো সেই কারণে আবারও জামা কাপড়গুলো বাইরে বার করে নিলাম, আর আলনাটা না খুব সুন্দর করে সেটিং করে রেখে এখানে আমি জামা কাপড়গুলো সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। তোমরা অবশ্যই জানিও আলনাটা গোছানোর পরে এই জায়গাটা দেখতে কেমন লাগছে। আমরা সাধারণ ঘরের গৃহবধূ, আমাদের ঘরে আলনা না থাকলে মানায় না। তো দেখো আমার অনেকগুলো নাইটি এখানে, যে কটাই রেখেছি সব কটাই বেশিরভাগই আমার সব নাইটি। আর হাজব্যান্ডেরগুলো এখানে থাকে না, সিমরানিশারগুলো আলাদা জায়গায় থাকে। তো যাই হোক, অনেকগুলোই নাইটি, তো আলনাটা পুরো ভরে গেছে, আর এখানে দুটো একটা ওড়নাও রেখেছি সেই সাথে। তো রাখার পরে না জায়গাটা দেখছি পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখবে ঘর বাড়ি গোছানো গাছানো পরিপাটির কাছেই কিন্তু সেজে ওঠে, আর একটু আলাদা রকম লাগে সবটাই।
কারণ সাজানো গোছানো ঘরবাড়িতে কাজেরও কিন্তু প্রচুর এনার্জি পাওয়া যায়। আর এখানে আমার মেয়ের বইগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এতগুলো বই না প্রত্যেক দিন বের করে করে এদিকে ওদিকে রেখে দিচ্ছে। আর ঈশার একটা রং পেন্সিলও আছে, তো সেটাও রাখলাম। আজকে সকালে রান্নার তেমন কিছুই ছিল না বাড়িতে। তো অন্য দিন আলু ভাতে ভাত করি, ডিম সিদ্ধ, বেগুন ছানা করি। তো আজকে হাজব্যান্ড বলছিল যে ওই সকল কিছু করতে হবে না, একটু পরেটা এনে দিচ্ছি, তাই খেয়ে নিও কোনি। বিশেষ করে শরীরটা যখন অসুস্থ থাকে তখন হাজব্যান্ড বেশিরভাগ দিনই বলে বাইরে থেকে খাবার এনে দিই। তবে 3 বেলা খেতে গেলেই তো আর হয় না, সকালটা খাচ্ছি, দুপুর আর রাতের জন্য বাড়িতেই করব। তো এখানে 4টে পরোটা ছিল, আমি 2টো, সিমরান 2টো খেয়েছিল, আর ঈশা আর ওর পাপা খিচুড়ি খেয়েছে। তো সেই কারণে ওরা পরোটা খায়নি। তো এখন বাইরে দেখো জামা কাপড় মেলতে এসেছি, আর যা প্রচণ্ড রোদ্দুর না, এখানে 10টা মিনিট দাঁড়ানোই দুষ্কর। আমাদের এই বিলে কি পরিমাণে এইবার মাছ হয়েছে, ছিপ ফেলছি তো একদম 1 ঘন্টার মধ্যে বালতি ভর্তি হয়ে যাচ্ছে, এতই মাছ হয়েছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব কত সুন্দর পুকুরে মাছ হয়েছে। তো দেখো একটা বেডশিট আমি কেচে নিয়েছি, আর সেই সঙ্গে কিছুটা জামা কাপড় সবটাই সুন্দর করে মেলে দিচ্ছি। এখানে ঈশার জামা প্যান্ট ছোট ছোট কাঁথা আছে, তো কাঁচা ধোয়াটা করে দিলাম। আর এখন যাব পুকুরে। আজকে পুকুরে বাসনের পুরো পাহাড় আছে জানো তো। কখন মাজবো, কখন কি করব সেইটাই ভাবছি, কারণ বেলা উঠে গেলে তখন কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। আর যেহেতু আমার মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে ঈশাকে নিয়ে, তো সেই কারণে সব কাজ আমার এক্ষুনি করে শেষ করে ফেলতে হবে। জামা কাপড়গুলো মেলে পুকুরে চলে আসলাম, দেখো 1 গাদা বাসন। তো কাল রাতে মেজে শোয়া হয়নি, রাতেরগুলো, তারপরে রাতে যে খাওয়া হয়েছে সেগুলো সবটাই মিলে এতগুলো হয়েছে। তো শরীরটা অনেকটাই অসুস্থ ছিল, যার কারণে রাতে আর কোনো কাজই ঠিকভাবে করতে পারিনি। তো সকালে উঠে এখন কাজের পাহাড় পড়েছে। এই বাসনগুলো আমি এখন টপ টপ করে মেজে নেব। আর এখনো পর্যন্ত দেখো সানে কিন্তু প্রচণ্ড ছায়া আছে, এই ছায়া থাকতে থাকতেই কাজ করে নিতে হবে, তা নয় যা রোদ্দুর, মাথা কপাল পুরো ফেটে যাবে গরমে। তো চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে, আর কাজ করতে কিন্তু ফাঁকা জায়গায় বেশ ভালো লাগে। এখানে না মন খারাপ হলেও 10টা মিনিট বসে থাকলে পুরো মনটা ভালো হয়ে যায়। তো আমার পুকুরে অনেক লোকজন আসে সবসময় গা ধোয়ার জন্য, তো সেই কারণে আমি একটুখানি কাজগুলো তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, কারণ লোকজন আসলে আবার ওপরে দাঁড়িয়ে থাকবে, নামতে পারবে না। তো অনেকগুলোই বাসন, যেহেতু একটু তো সময় লাগবে, তো ধৈর্য ধরে সবটাই করে নিতে হবে। ধৈর্য ধরে সংসার করার মানেই কিন্তু পরিষ্কার পরিপাটি, কারণ যে কাজ দেখবে সময় না দিতে পারবো, ধৈর্য ধরে না করতে পারবো, সেই কাজ কখনোই সফল হয় না। তো সেই কারণে চেষ্টা করি ক্ষুদ্র ক্ষুদ্র কাজেও একটু ভালোবাসা, একটু ধৈর্য রেখে কাজগুলোকে পরিপাটি করে নেওয়ার জন্য। সংসারটা আমার, করতে তো আমাকেই হবে, গুছিয়ে গাছিয়ে যত রাখবো ততই দেখতে আলাদা রকম লাগবে। তো এই বাসনগুলো মাজা হয়ে গেলে ভাবছি কিছুটা বাসন আমি তুলে দেব, কারণ এতগুলো বাসন লাগে না জানো তো। আর বিশেষ করে বেশি বাসন হয়, হাজব্যান্ড যেহেতু দোকানে থাকে, যখন ভাত তরকারি পাঠাতে হয় তো সেই সময় অনেকগুলো টিফিন কোটো বাটি ঘটির দরকার হয়, তো তখনই আরও বেশি হয়। তো দেখো এখন প্রত্যেকটা পাত্র প্রায় মাজা শেষ। আর এই কড়াটা ইন্ডাকশনে রান্নার জন্যই বার করেছি, এটা যেহেতু টিনের, তো এতে রান্না হয় অনেক সুন্দর, অনেক তাড়াতাড়ি গরম হয়, আর বেশ ভালো হয়। কারণ এই পাতলা কড়াগুলো কিন্তু গ্যাসে রান্না করা যায় না, প্রচুর অসুবিধা হয়। তো এগুলো সুন্দর করে এখন ধুয়ে নেব। আর যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, সেই কারণে এখন সবটাই উনুনে আর ওই ইন্ডাকশনে মিলেই করতে হচ্ছে। দুপুরের রান্না সকালের রান্না তো হয়, কিন্তু রাতে কি জানো তো, একটু চা করা, ম্যাগি করা, এটা সেটা করা, কি রাতের রান্নাটা এটা গ্যাসে না করলে হয় না। তো ওই সময়টা মেয়েরা যেহেতু পড়ে, আর ওদের পড়া দেখিয়ে দেখিয়ে আমার কাজ করতে হয়, তো রাতে তো আর রান্নাঘরে নিয়ে যাওয়া যায় না, কোথায় বসবে। তো সেই কারণে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে ওদেরকে কিন্তু আমি পরোটাগুলো দেখিয়ে দিই। রাতে ওই কটা রুটি করি আমার জন্য, আর ভাত যদি বেশি থাকে ভাত করি না, আর যদি কম থাকে তখন হাজব্যান্ডের জন্য একটুখানি কিছু সিদ্ধ বসিয়ে ভাত করতে হয়। তো এটা আমাদের প্রত্যেক দিনের নিয়ম। আর ডিম তো করতেই হবে বাড়িতে, দুপুরবেলা মাছ হোক মাংস হোক যাই হোক না কেন, রাতে ডিম করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনগুলো মেজে চলে এসেছি, আর এখন ঘরে এসেছি এই যে রান্না করব বলে।
আর এর মধ্যে কিছুটা সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে। আর আমি আলু টালুগুলো কেটে একদম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি। আর অল্প কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে ডিম আলুটা করার জন্য। তো হাজব্যান্ড বলছিল যে শরীর যখন খারাপ রান্না টান্না করার দরকার নেই, হোটেল থেকে কিছু কিনে এনে দিচ্ছি। গ্যাস যেহেতু নেই তো কষ্ট করে আর উনুন পাড়ে যেতে হবে না। তো আমি বললাম এক ভাগেরই করি, বেশি করব না, অল্প একটু ডিম আলু করি। তো 5টা ডিম এনেছিল ডিম আলু করার জন্য, সেখান থেকে একটা ডিম পুরো ফেটে গেছে। তো এটাকে আগেই আমি একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এই ডিমটা ভাবছি 2 পিস করে তরকারির ভিতরে তুলে দেব। আর 4টে ডিম আমি সিদ্ধ করব আলাদা করে, তাহলেই হয়ে যাবে। তো এখন তো সিদ্ধ করব না, যখন রান্নাটা শেষ হয়ে যাবে উনুনের উপরে বসিয়ে রাখলে এমনি সিদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দেব। আর আলুগুলো যেহেতু আমি অনেকক্ষণ যাবতই ভেজে নিয়েছি, তো আলুগুলো কিন্তু একদম 90% মতো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও, আমার কথার মাঝে কিংবা আমার কাজের মাঝে যদি তোমাদের কখনো কিছু খারাপ লেগে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই যাওয়ার আগে তোমাদের সুন্দর মতামত জানিয়ে যেও যে ভিডিওটি কেমন লেগেছে। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, সেই সকল টাইপের ভিডিওই আমি তৈরি করার চেষ্টা করব। কারণ দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু ইউটিউবে জার্নিটা একদমই সফল হওয়া সম্ভব না। তোমরা গ্যাসে রান্না দেখতে চাও নাকি উনুনে রান্না, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের দিনকের ভিডিওয় অনেক বোনেরা কমেন্ট করেছিলে, তো তাদের কমেন্টগুলো তো আমি পড়তে পারলাম না, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে পড়ে নেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিও ছোট হলে না সবগুলো কমেন্ট পড়ে ওঠা সম্ভব হয় না, তো সেই কারণে একটু বড় ভিডিও হলে সবার কমেন্টগুলোই পড়ে ওঠা যায়। আর সেখান থেকে যদি 3-4 জনের পড়া হয় তো আর যে আমার বন্ধুরা আছে তারাও তো মন খারাপ করবে, ওই কারণে কারোর কমেন্টে আমি পড়লাম না। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সবার নাম নেওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।